আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। কারফিউ শিথিল করায় স্বাভাবিক হতে শুরু করেছে সারা দেশের জীবনযাত্রা। শিক্ষার্থীদের নিরাপত্তায় এইচএসসির আগামী সপ্তাহের আরও 4টি পরীক্ষা স্থগিত। দুষ্কৃতকারীদের হামলায় নারায়ণগঞ্জেও কয়েকশো কোটি টাকার ক্ষতি। রংপুরে পুড়িয়ে দেয়া থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী। 5 দিন স্থবির থাকার পর স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। সার্ভারের ধীর গতিতে ভোগান্তিতে আমদানি রপ্তানি সেবা। এবং ভরা মৌসুমেও জয়পুরহাটের হাট বাজারে বাড়ছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। বিপাকে নিম্ন আয়ের মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কারফিউ শিথিল করায় সারা দেশে জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। খুলনায় আজ সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। 14 ঘন্টা কারফিউ শিথিল থাকায় খুলেছে দোকানপাট ও শপিং মল। তবে বেচাকেনা তেমন একটা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে দূরপাল্লা সহ 18টি রুটে বাস চলাচল শুরু হয়েছে। ইন্টারনেট সংযোগ এখনও স্বাভাবিক হয়নি। নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে পুলিশ। এদিকে গতরাতে 4টি নাশকতা মামলায় নগর জামাতের উত্তর শাখার প্রযুক্তি বিষয়ক সম্পাদক সরওয়ার সহ 14 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশালে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস চলাচল করলেও বরিশাল ঢাকা সহ অন্যান্য দূরপাল্লার রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। খুলেছে দোকান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। নগরীতে বেড়েছে যানবাহনের সংখ্যা। অনেক এলাকায় দেখা যায় যানজট। নগরীতে সেনাবাহিনী ও পুলিশের টহল অব্যাহত রয়েছে। কারফিউ শিথিল হওয়ায় স্বাভাবিক হয়েছে শেরপুর জেলার জনজীবন। সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শিথিল রয়েছে কারফিউ। ফলে অটোরিকশা, ভ্যান, পণ্যবাহী ট্রাক এবং মিনি ট্রাক সহ নানা গন্তব্যে দূরপাল্লার বাস চলাচল করছে। দোকানপাট, শপিং মল সবকিছু খোলা থাকায় বেচাকেনাও হচ্ছে। সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত খোলা ছিল সরকারি বেসরকারি অফিস। নির্দিষ্ট সময় পর্যন্ত লেনদেন চলেছে ব্যাংক, বিমায়। জেলায় দায়রা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আওতাধীন আদালতে বিচার কাজ চলেছে। জেলায় পুলিশ, র্যাব, আনসার, বিজিবির পাশাপাশি সেনা টহল থাকায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। চলমান এইচএসসির আগামী সপ্তাহের আরও 4টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাগুলো আগামী 28, 29, 31 জুলাই ও 1 আগস্ট অনুষ্ঠিত হবার কথা ছিল। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে চলা সহিংসতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে এবারের এইচএসসি পরীক্ষায় 8টি পরীক্ষা স্থগিত হলো। এসব তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। বাণিজ্য নগরী নারায়ণগঞ্জে গত 1 সপ্তাহে পরিকল্পিতভাবে নাশকতা করে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে কয়েকশো কোটি টাকা সম্পত্তি বিনষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারফিউ শিথিল করায় 1 সপ্তাহ পর নগরীর জনজীবন এখন অনেকটা স্বাভাবিক। নারায়ণগঞ্জ থেকে আব্দুস সালামের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। মাত্র 2 দিনের তাণ্ডবে পুড়িয়ে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের লিংক রোডে অবস্থিত পুলিশ ইনভেস্টিগেশন অফিস, পাসপোর্ট কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, সিটি কর্পোরেশনের ভবন, প্রাইভেট হাসপাতাল, আওয়ামী লীগের অফিস সহ বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান। এসব ঘটনায় 9টি মামলা হয়েছে। 200 জনের নাম উল্লেখ করে 2000-এরও বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে এসব মামলায়। শুক্রবার রাতের অন্ধকারে নবনির্মিত সিটি কর্পোরেশন ভবনে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। এতে ওই ভবনের প্রায় 40 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ সিটি মেয়র। এত বড় একটা ম্যাসাকার হলো, আমরা আগের দিন বা একদিন আগেও একটা তথ্য পেলাম না কোনো সংস্থার কাছ থেকে। যাই হোক, ভবিষ্যতে এগুলি সব নিশ্চয় বের হবে কারা বা এই কাজগুলি করেছে। নারায়ণগঞ্জে নাশকতাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সরকারের কাছে অনুরোধ করেছেন জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু। সহিংসতাকারীদের কঠোরভাবে দমনের কথা জানিয়েছে বিজিবি। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উন্নয়নের মাইল ফলক শেখ হাসিনার কর্মী এবং নেতাদেরকে চিহ্নিত করে তারা নিশ্চিহ্ন করার যে দুঃস্বপ্ন দেখিয়েছে তা খুঁজে বের করার জন্য প্রশাসনকেই দায়িত্ব নিতে হবে। আপনারা দেখেছেন যেখানে সমস্যা হয়েছে বিজিবি সর্বক্ষেত্রে সর্বোচ্চ প্রচেষ্টা করেছে এই নাশকতামূলক কর্মকাণ্ডকে ব্যাহত করার জন্য বা প্রতিরোধ করার জন্য, এবং আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অনুযায়ী আমরা প্রতিরোধ সবসময় করতে অগ্রণী ভূমিকা পালন করেছি। সতর্ক নজরদারি রাখতে শহরে নিয়মিত টহল ও আশেপাশের এলাকায় পাহারা জোরদার করা হয়েছে বলেও জানান কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 16 থেকে 19 জুলাই পর্যন্ত যারা দেশে তাণ্ডব চালিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে তিনি বলেন, বিএনপি জামাতের ছত্রছায়ায় সংঘবদ্ধ চক্র দেশে তাণ্ডব চালিয়েছে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। দুপুরে রংপুরে পৌঁছে তাজহাট থানা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত যে তাণ্ডব সারা বাংলাদেশে হয়েছে, সেটা রংপুরেও সেই তাণ্ডব থেকে বাদ যায়নি। রাষ্ট্রকে অকার্যকর করার জন্য যারা স্বাধীনতা বিরোধী চক্র ছিল, যারা জঙ্গির উত্থান ঘটিয়েছিল, তাদেরই একটা সুসংগঠিত ভাবে এই আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে গিয়েছে। কোটা আন্দোলনের নামে তারা এই ধ্বংস, এই নৈরাজ্য সৃষ্টি করার প্রয়াস পাচ্ছেন। 5 দিন স্থবির থাকার পর স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় গতকাল থেকেই চট্টগ্রাম কাস্টমস হাউসের অনলাইন কার্যক্রম ও শুল্কায়ন শুরু হয়েছে। তবে সার্ভারের ধীর গতিতে সেবা পেতে অতিরিক্ত সময় লাগছে বলে জানান ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ইন্টারনেট সংযোগ পাওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। এরই মধ্যে সচল হয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসের সাথে বন্দরের ওয়ান স্টপ সার্ভিসের সংযোগও। তবে এখনও পুরো গতিতে ইন্টারনেট সংযোগ না পাওয়ায় কিছুটা ধীর গতিতে চলছে পণ্য খালাস ও রপ্তানি প্রক্রিয়া। বুধবার চট্টগ্রাম কাস্টমস হাউসে শুল্কায়নের জন্য প্রায় 7,819টি আমদানি রপ্তানি চালানের নথি অনলাইনে দাখিল করেছেন ব্যবহারকারীরা। কাস্টমস থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায় 21 থেকে 24 জুলাই পর্যন্ত চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করেছে 8টি বাল্ক ও 5টি কন্টেইনারবাহী জাহাজ। তবে ইন্টারনেট ধীরগতি থাকলেও আমদানি রপ্তানি কার্যক্রমে যাতে সমস্যা না হয় সেজন্য কাস্টমস হাউসে ব্যবহারকারীদের জন্য কম্পিউটারের সংখ্যা 5 থেকে বাড়িয়ে 12টি করা হয়েছে। আমাদের যে নিয়ন্ত্রক সংস্থাগুলো হচ্ছে এবং আমাদের যে স্টেক হোল্ডারগণ আছেন তাদের সাথে আমাদের ওভার ফোনে সারাক্ষণ একটা সমন্বয় আছে। যেই আমাদের কাছে যে ধরনের প্রবলেম নিয়ে এসছে আমরা কিন্তু তাদের সাথে যোগাযোগ করছি। এদিকে সময় মতো কাঁচামাল খালাস করতে না পারায় বিপাকে ব্যবসায়ীরা। পোর্ট যেই চার্জটা ছিল ড্যামারেজ চার্জ, এটা যাতে আমাদেরকে মকুব করে, সাথে সাথে আমরা শিপিং এজেন্টকে বলেছি যাতে ওদের কন্টেইনার চার্জটা মকুব করে, তাহলে আমাদের কিছুটা ক্ষতিটার সম্মুখীন থেকে আমরা রেহাই পাবো। অর্থনীতির চাকা সচল রাখতে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করার কথা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে এই বন্দর পরিচালনা হবে না, অর্থনীতির সেবার ক্ষেত্রে এই বন্দর কাজে লাগবে। কাজেই এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নাই। যদি এই ধরনের সঠিক তথ্য প্রমাণ নিয়ে আমাদের কাছে উপস্থাপন হয় তার পাশে আমরা সবসময় দাঁড়াবো। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্বুদ্ধ পরিস্থিতিতে গত বৃহস্পতিবার রাত থেকে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে চলা সহিংসতার জেরে গত এক সপ্তাহে পিরোজপুরের 7 উপজেলা থেকে বিএনপি ও জামাতের 33 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে জেলা জামাতের আমির তোফাজ্জল হোসেন ফরিদ ও সাধারণ সম্পাদক আব্দুর রব সহ 12 নেতাকর্মী এবং বিএনপির 21 নেতাকর্মী রয়েছে। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন নাশকতা মামলার আসামি বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম। তবে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে পিরোজপুরে কোনো সহিংসতা হয়নি। জেলার 7 উপজেলায় পরিস্থিতি শান্ত থাকলেও মাঠে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে সেনাবাহিনী। জেলা জামায়াতের আমির, জেলা জামায়াতের সেক্রেটারি সহ জামায়াতের 12 জন এবং বিএনপি, যুবদল, ছাত্রদল মোট 33 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে জামালপুর জেলা জামাত নেতা আশরাফুল ইসলাম বুলবুলকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। আটক বুলবুল শহরের হজরত শাহজামাল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বুলবুল জেনারেল হাসপাতালের চেয়ারম্যান। গতকাল সন্ধ্যায় শহরের মির্জা আজম চত্বর সংলগ্ন বুলবুল জেনারেল হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। জামালপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ নেওয়াজ জানান, তার বিরুদ্ধে বিএনপি জামাতের নাশকতাকারীদের অর্থ সহায়তার অভিযোগ রয়েছে।
বর্তমান পরিস্থিতির উন্নয়নে সরকার বদ্ধপরিকর। এজন্য দেশের সব এজেন্সিকে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। নরসিংদীতে জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি আইন শৃঙ্খলা বিষয়ক সভায় এসব কথা জানান তিনি। জেলা কারাগারে যারা নারকীয় সহিংসতা চালিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান মন্ত্রী। সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম, সংসদ সদস্য ডাক্তার আনোয়ারুল আশরাফ খান, সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাসুদা সিদ্দিকী রোজি সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। যে চিরুনি অভিযান আমরা বলছি, যে দুষ্কৃতিকারীদেরকে আমরা বের করে ফেলতে পারবো, এটা কোনো ব্যাপার না। তারা বিদেশ থেকে আসেন, আমাদের গ্রামে গঞ্জে লুকিয়ে আছে, আমার পাড়ায়, আমার মহল্লায়, আমার বিভিন্ন জায়গায় আছে। এই যে আমরা তাদেরকে যেন আশ্রয় প্রশ্রয় নেব, সম্মিলিতভাবে যাতে করি, এটা আমার মনে হয় না যে খুব বেশি সময় লাগবে তাদেরকে চিহ্নিত করা ও বের করে আনা। নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক আনসার আল ইসলামের সক্রিয় জঙ্গি সদস্য ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার সোনারগাঁও থানার প্রেমের বাজার এলাকায় র্যাব 11-র একটি টিম অভিযান চালিয়ে জঙ্গি সদস্য ফারুক আহমেদকে গ্রেপ্তার করে। দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র্যাব 11-র সদর দপ্তরের সংবাদ সম্মেলনে কথা জানান র্যাব 11-র সিও লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা। সে নরসিংদী জেলার মাধবদী থানার নুরালাপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। 2022 সালে সিলেটে অভিযান চালিয়ে জঙ্গি ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছিল র্যাব 9। এরপর থেকে ফারুক নরসিংদী জেলা কারাগারে কারাবন্দী ছিল। ফারুক আহমেদ আমাদেরও জানায় তার সাথে একই সেলে থাকা হিজবুল্লাহ, সেও তার সাথে একই সাথে পালিয়ে যায়। এই ঘটনায় আমরা জেল পলাতক মামলায় আরেকটি মামলা দায়ের করছি এবং পলাতক আসামিকে আমরা থানায় সোপর্দ করছি। তার বিরুদ্ধে পূর্বেও 2টি মামলা রয়েছে। ভরা মৌসুমে জয়পুরহাটের হাট বাজারে বাড়ছে চালের দাম। 1 থেকে 1.5 সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। চালের দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বৈরী আবহাওয়া ও ধানের দাম বাড়ায় চালের দামে প্রভাব পড়েছে বলে জানান চালকল মালিকরা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। ধান উৎপাদনে দেশের অন্যতম জেলা জয়পুরহাটে রণজিৎ, স্বর্ণাসহ বিভিন্ন মোটা চালের দাম ছিল কেজি প্রতি 48 থেকে 50 টাকা। বর্তমানে সেই চাল বিক্রি হচ্ছে 54 থেকে 56 টাকায়। এছাড়া 56 টাকার জিরাশাইলি 60 টাকা, 60 টাকার কাটারিভোগ বিক্রি হচ্ছে 65 টাকায়। হঠাৎ করে চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। হঠাৎ করে পার কেজিতে 4 থেকে 5 টাকা বেড়ে গেছে চালের দাম। প্রয়োজনের তুলনায় কম কিনতে হচ্ছে, এটা আমাদের জন্য খুব কষ্টসাধ্য ব্যাপার। চালের দাম কমানোর বিষয়ে সরকার যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে আমরা মিডিয়ায় দেখতে পারি, সেগুলো হচ্ছে বাস্তবায়ন আমরা আসলে বাজারে এসে পাই না। খুচরা বিক্রেতারা বলছেন মোকামের দাম বাড়ায় খুচরা বাজারে বেড়েছে চালের দাম। মোকামে চালের দাম একটু বেশি, যার কারণে আমরা বীজ দাম নিয়ে আসি, আমরা 2-1 টাকা লাভ ধরে আমাদের খরচা কষ্ট নিয়ে আমরা বিক্রি করতেছি। ধানের দাম বেশি হওয়াতে সব চালের কেজিতে 3-4 টাকা বেশি হয়েছে। বাজারে সরবরাহ কম থাকায় ধানের দাম মন প্রতি 200 থেকে 250 টাকা বেড়েছে বলে জানান চালকল মালিক। বিরূপ আবহাওয়ার কারণে গ্রামগঞ্জের রাস্তাগুলো তো কাঁচা, কৃষকের বাড়ি থেকে ধানগুলো বাজারে আসছে না, আর ধানের দাম বাড়ার কারণেই চালের দাম বেড়েছে। এটা হয়তো আবহাওয়া যদি স্বাভাবিক হয়ে আসে, ধানের সরবরাহ বেড়ে যায়, তাহলে এটা বৃদ্ধি পাবে না, এটা হয়তো কমে আসবে। নিয়মিত মনিটরিং করার পাশাপাশি চালের বাজার নিয়ে সিন্ডিকেট করার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা কৃষি বিপণন কর্মকর্তা। কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে এবং বাজার মনিটরিং করছে। এরপরেও যদি কোনো ব্যবসায়ী অবৈধ মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। চলতি মৌসুমে জেলায় ব্যাপক ধান উৎপাদন হয়েছে, তাই বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নিম্ন আয়ের মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চাঁপাইনবাবগঞ্জের মাঠে মাঠে ব্যস্ত সময় পার করছেন আমন চাষিরা। কেউ জমিতে আমনের চারা রোপণ করছেন, কেউ চাষ দিয়ে প্রস্তুত করছেন জমি, কেউ বা জমির আইল ঠিক করতে ব্যস্ত। জেলা কৃষি বিভাগ জানায় এবছর জেলায় 53,950 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,91,724 মেট্রিক টন চাল। আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে আবাদ। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা ও ধানের ফলন বাড়াতে আমন চাষিদের সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
এক সময়কার অচেনা অবহেলিত ফল লটকন আশা দেখাচ্ছে দেশের অসংখ্য চাষিকে। তাই তো বাণিজ্যিকভাবে সুস্বাদু এ ফল চাষে মনোযোগী হয়েছেন নরসিংদী ও খাগড়াছড়ির ফলবাগানীরা। এসব জেলার লটকন স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। স্বল্প ব্যয় ও অল্প পরিচর্যায় অভাবনীয় ফলন আশায় দিন দিন বাড়ছে লটকন চাষের পরিধি। চলতি মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন কিছুটা কম হলেও ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। এদিকে বনের লটকন এখন লাখ টাকার স্বপ্ন দেখাচ্ছে পাহাড়ের কৃষকদেরও। খাগড়াছড়ির অনেক কৃষি উদ্যোক্তাই এই ফলের বাগান গড়ে তুলে পেয়েছেন অভাবনীয় সাফল্য। লটকন যে এত দাম হইব এটা কল্পনার বাহিরে। বছর তো 12 মাসে, এক বছরও কিন্তু 3 মাসের বেশি থাকে না, কিন্তু ভালো হইতো যদি আলু পেঁয়াজ এগুলির মতো যদি 12 মাসে লটকন আমরা খাইতে পারতাম। পড়াশোনার পাশাপাশি শেষ করে লটকন বাগান যখন শুরু করে চাকরির পিছনে না ছুটে এখন দেখি লটকনের পর্যাপ্ত ফলন পাচ্ছি, এমনকি বাজারে আশানুরূপ দাম পাচ্ছি। বিগত 3-4 বছরে যে 350 মতো লটকন গাছ রোপণ করেছিলাম, এবছর ওখান থেকে 2 থেকে 250 গাছে ফলন আসছে। ওখান থেকে প্রায় 3 টনের অধিক আমি বিক্রি করে ফেলছি অলরেডি। এদিকে লটকন চাষকে আরো সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি, সংরক্ষণ সহ নানা বিষয়ে নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে বলে জানায় কৃষি সম্প্রসারণ বিভাগ। কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে সময় মতো পরামর্শ দিয়ে থাকি, কারিগরি পরামর্শ দিয়ে থাকি, প্রশিক্ষণ দিয়ে থাকি এবং রোগ এবং পোকা আক্রমণ হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের কৃষক ভাইদেরকে সেইভাবে পরামর্শ দিয়ে থাকি। 2019 মেট্রিক টন আমাদের লটকন উৎপাদন হবে এবং আমাদের পাহাড়ের মাটি অ্যাসিডিক হয়, লটকনের যথেষ্ট মিষ্টতা আছে এবং আমাদের কৃষকরা কিন্তু বাজারে 100 থেকে 120 টাকা কেজি দরে এই লটকন বিক্রি করছে। এবছর নরসিংদীর 1900 হেক্টর এবং খাগড়াছড়ির 145 হেক্টর জমিতে সুস্বাদু ও ঔষধি গুণসম্পন্ন ফল লটকনের আবাদ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পিতলের রুলিবালা তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করেছেন নওগাঁর শেখ কামাল। সোনার দাম বেশি হওয়ায় বিকল্প হিসেবে এই গহনার কদর বেড়েছে নারীদের কাছে। রপ্তানি হচ্ছে বিদেশেও। রুলিবালার কারখানায় পুরুষের পাশাপাশি কাজ করছেন নারীরাও। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। প্রথম দেখায় মনে হতে পারে যেন সোনার খনিতে কাজ করছেন শ্রমিকরা। কেউ পিতলের পাত মাপমতো কাটছেন, কেউ আগুনে পোড়াচ্ছেন, কেউ বা ব্রাশ দিয়ে পরিষ্কার করে চুড়িতে সোনার রং দিচ্ছেন। এভাবে কয়েক হাত ঘুরে তৈরি হচ্ছে পিতলের রুলিবালা। নওগাঁ শহরের দপ্তরি পাড়ায় স্বর্ণের কারিগর শেখ কামাল 2012 সালে শুরু করেন রুলিবালা তৈরির কাজ। এরপর ধীরে ধীরে বাড়ে কারখানার পরিধি। বর্তমানে শেখ কামালের কারখানায় কাজ করছেন কয়েকশো শ্রমিক, যাদের অধিকাংশই নারী। সংসারের কাজের পাশাপাশি বাড়তি আয় করছেন তারা। প্রতিদিন তৈরি হয় 1200 জোড়া চুড়ি, প্রতি জোড়ার পাইকারি দাম 180 টাকা। দেখতে স্বর্ণের মতো হওয়ায় ক্রেতাদের চাহিদাও বেশি, রপ্তানি হচ্ছে বিদেশে। আমাদের প্রতিবেশী দেশগুলোতে এটার অনেক চাহিদা আছে এবং আমরা যদি এটা মার্কেটজাত করতে পারি ইনশাল্লাহ আমাদের এখানে আরো অনেক লোকের কর্মসংস্থান হবে। কারখানায় নারীদের কেউ কাজ করেন দিন চুক্তিতে, কেউ বা পারিশ্রমিক পান প্রতি জোড়া চুড়ি তৈরি করে। লেখাপড়ার পাশাপাশি এই কাজ করে বাড়তি আয় করছেন শিক্ষার্থীরাও। এখানে বালার কাজ ঝাড়া হয়, মোছা হয়, ফুটা করা হয়, মাজনা দেওয়া হয়। এতে আমি সপ্তাহে 1500 টাকা পাই। বাসায় বেকার বসে থাকার থেকে এখানে এসে একটু করলে সাংসারিক অবস্থা এদিকে মজুরিটা পেলে ভালো হয়। আলহামদুলিল্লাহ এই টাকা দিয়ে আমার ম্যাচ খরচ, খাত খরচ, পড়াশোনার খরচ, পাশাপাশি আমার পরিবারকেও লিড করতে পারি। রপ্তানি সহ শেখ কামালের ব্যবসার পরিধি বাড়াতে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন জেলা বেসিক শিল্পনগরী। দেশের বাইরে রপ্তানি করার ক্ষেত্রে যে ধরনের তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেটা আমরা দিতে পারবো এবং এর বাইরেও যেটা হচ্ছে যে তারা যদি আর্থিক কোনো সুযোগ সুবিধা চায় সেক্ষেত্রে কিন্তু আমাদের খুবই স্বল্প সুদে আমাদের এখানে ঋণ কার্যক্রম রয়েছে। সম্ভাবনাময় এই শিল্পকে এগিয়ে নিতে সরকারের পৃষ্ঠপোষকতার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতায় দিনাজপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে সদর উপজেলার শঙ্কর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে কারফিউতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের হাতে চাল, ডাল, তেল, চিনি ও সুজি পৌঁছে দেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।